আজকের ভিডিওতে মোমেন্টাম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। সেখানে মিউচুয়াল ফান্ডও মোমেন্টাম ইনভেস্টিং এর মধ্যে পড়ে, কিছু মোমেন্টাম স্টক ইনভেস্টরও আছেন, তাদেরকে নিয়েও কথা বলবো। বা এই বাজারে মোমেন্টাম স্টক, মোমেন্টাম ইনভেস্টমেন্ট কেমনভাবে কাজ করে, কি কি দিক আমাদের নজরে রাখা উচিত এবং তাদের পারফরম্যান্স কেমন, তা নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনবেন, শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের উপর আলোচনা হবে না, স্টকের উপরেও কিন্তু আলোচনা থাকবে। তো আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে টাটা মিড ক্যাপ 150 মোমেন্টাম ফান্ড ইন্ডেক্স আছে। আমি কিছু তিনটে ফান্ড নিয়েছি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাবার জন্য, কারণ অনেক মিথ তৈরি হয়েছে, অনেকের পোর্টফোলিও উপর থেকে অনেক রেড হয়ে আছে মোমেন্টাম স্টকগুলোর জন্য, যেগুলো এককালে আমাদের ভালো রিটার্ন দিয়েছিল, তা নিয়ে আলোচনা করব। যেমন আমি এখানে তিনটে নিয়েছি। একটা হচ্ছে মিড ক্যাপ 150 মোমেন্টাম যে ইন্ডেক্স আছে সেটা, আরেকটা আছে আপনার মতিলাল ওসওয়ালেরই, যেটা ফলো করে নিফটি 500 মোমেন্টাম 50 ইন্ডেক্সকে, একটা নিফটি 500-এর আরেকটা নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের মোমেন্টাম। তার সাথে সাথে এগুলো তো প্যাসিভলি ম্যানেজড ফান্ড, মানে এগুলো ইন্ডেক্স ফান্ড। তার সাথে সাথে আমি একটা অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড, যেটা কোয়ান্ট মোমেন্টাম ফান্ড, যেটা একটু পুরনো, তাদের নিচে, পুরনো মানে জাস্ট 1 বছরের হিস্ট্রি হয়তো আছে, তাদের আমি একটু নিয়েছি ডিসকাস করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলবো যেটা আপনাদেরও চোখ খুলে দেবে। তার আগে একটা বলি, গতকালের ভিডিওতে মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, তাই জন্য আমি মানে দেখতেই পাচ্ছেন থাম্বনেল এবং এবং টাইটেলটাও চেঞ্জ করেছি। এখানে নিফটি 28,000-এর কথা বলা হয়েছিল। অনেকে নিশ্চয়ই জানি আমি, অনেক দর্শকরা স্কিপ করে করে ভিডিও দেখেন, তাড়াতাড়ি এর মধ্যে থাকেন, হয়তো মিস হয়ে গেছে। আমি কিন্তু এখানে নিজের মতামত বলিনি ওই ভিডিওতে। আমি বলেছি কালকে রিপোর্ট এসেছিল যেখানে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা, তার মধ্যে আইসিআইসিআই ডাইরেক্ট আছে, কোটাক মহিন্দ্রা আছে, বিদেশের কিছু ব্রোকার আছে, জেফ্রিজ, মর্গান স্ট্যানলে, জেপি মর্গান, এরা আছে। এদের একটা রিপোর্ট বেরিয়েছিল যে নিফটির 2025-এর টার্গেট কত। তাদের যদি আমি একটা অ্যাভারেজ করি, বা তারা এক একজন কীরকম টার্গেট দিয়েছে নিফটির 2025-এ, আমি তা নিয়ে কথা বলেছি। এবং বেশিরভাগ লোকই কিন্তু 26,000, 28,000 এরকম টার্গেট দিয়েছে। এটা আমি টার্গেট দিচ্ছি না, এটা ব্রোকারেজরা যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরা ছিল উদ্দেশ্য। এবং ওই ভিডিওতে বলেছিলাম, রিপোর্টটা দেখে আপনার কি মনে হয়, এটা কি রিটেলারদের ট্র্যাপ করার জন্য, যে রিটেলাররা এতে গদগদ হয়ে কিনবে আর তখন এফআইআইরা তাদের বিক্রি করে দিয়ে যাবে ব্যাপারটা, এটা কি, তার নিয়ে কমেন্ট করুন, এটাও বলেছিলাম। তার মানে বুঝতে পারছেন, অনেকে কিন্তু নিচে কমেন্ট করেছেন, কি মশাই ভিডিও বানান, আপনার এতদিনের ভিডিও দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এখন আপনি 28,000 এরকম বলছেন না, অঙ্ক কষে। একদমই না, এটা আমার মতামত নয়। আবার আমি বলছি, আমার মতামতটা কি, আমার মতামত নিয়ে ডিটেলস ভিডিও, যখন এটা আমি দেখলাম মনে হলো যে আমার মতামত নিয়ে একটা ভিডিও বানানো উচিত, সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমি নেক্সট ভিডিও মানে কালকে আসবে, যেখানে আমি 2025-এ নিফটিকে কোথায় দেখছি সেটা নিয়ে একটা আমি ডিসকাশন করব। কিন্তু আমি বলি, আমি বারবার আগের ভিডিওগুলোতেও বলেছি যে এখন সতর্ক থাকুন। তারপর যতক্ষণ না হায়ার হাই হায়ার লো ফরমেশন তৈরি করছে, ততক্ষণ আমাদের একটু মার্কেটকে সন্দেহের চোখে দেখতে হবে, একটু হাতে টাকা রাখুন। এসব তো আমিই বলেছি। আমি যদি ভাবতাম যে নিফটি 28,000-এ চলে যাবে, তাহলে তো অন্যরকম কথা বলতাম, তাই না? সুতরাং এটা আমার মতামত নয়, তাই আমি ব্রোকারদের মতে এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা লিখে দিয়েছি তাতে। এবার আশা করি আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? আর কালকের আমার ভিডিও আসবে যেখানে আমার মতামতটা জানাবো। দেখুন, এই ফান্ডগুলো হচ্ছে প্যাসিভলি ম্যানেজড ফান্ড, মোমেন্টাম ফান্ড। আমি প্রথমে মিড ক্যাপে আসি। মিড ক্যাপ, তার উপর আমার মোমেন্টাম। মিড ক্যাপ তো এমনিতেই রিস্কি, হাই রিস্ক হাই রিওয়ার্ড, তার মধ্যে আমার মোমেন্টাম, মানে যার মধ্যে বেশি মোমেন্টাম আছে সেই স্টকগুলোকে ধরে, যেগুলো বাড়ছে। তাহলে সেইগুলো যখন ভালো হয় বুল মার্কেটে বা বুল সাইকেলে, কিন্তু যখন সাইকেল ঘুরে যাবে তখন কি হবে? সাইকেল ঘুরে গেলেই মুশকিল। তখন মিউচুয়াল ফান্ড তো প্রতিদিন নিজেকে রিব্যালেন্সিং করে না, 6 মাসে 9 মাসে একবার করে করে। তখন তো মুশকিল হয়ে যাবে। ওই স্টকগুলো তো নিচের দিকে আসছে আর এর পোর্টফোলিওতে আছে, সুতরাং নিচের দিকে যাবে। তাই কিন্তু হয়েছে। যদি দেখেন এর রিটার্ন বিগত 3 মাসে 25% মাইনাস হয়েছে, 6 মাসে 24%-এর মতো মাইনাস রিটার্ন দিয়েছে, ঠিক আছে?
ক্যাটাগরি এভারেজ থেকে অনেক বেশি মাইনাস। আবার যখন এটাই বুল মার্কেট চলে তখন ক্যাটাগরি এভারেজ থেকে অনেক বেশি রিটার্ন দেয়, এটাও আপনারা দেখেছেন। আচ্ছা, তেমনি মতিলাল অসওয়াল, বা মতিলাল অসওয়ালের বলবো না, এটা এখানে নিপন ইন্ডিয়ারও আছে, বন্ধন ব্যাংকেরও আছে, বিভিন্ন জিনিসের আছে। এই নিফটি 500 মোমেন্টাম যে 50 ইন্ডেক্সটা, সেটাও যদি দেখেন সেটাও কিন্তু এর বেশি হিস্ট্রি নেই, কিন্তু এও 3 মাসে কিন্তু 28%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে। পোর্টফোলিওতে কি আছে একটু চট করে দেখে নেব। নিফটি 500-এর যদি দেখেন, আমি যদি একটু নিচে স্ক্রোল করি তাহলে দেখতে পারবেন ডিভিস ল্যাব, টেক মাহিন্দ্রা, মাহিন্দ্রা মাহিন্দ্রা, পারসিস্টেন্স, জোম্যাটো, ডিকসন টেকনোলজি, ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেলস, এগুলোই মনে করুন 2024-এর ওই প্রথম কোয়ার্টারের দিকে, সেকেন্ড কোয়ার্টারের দিকে এইগুলোর উপর ভর করেই কিন্তু বুল মার্কেটগুলো চলতো। বিএসসি সবকটা কিন্তু ভালো ভালো স্টক ছিল। এখন এগুলো যেমন বেড়েছিল তেমন অতটাই মাইনাস হচ্ছে, তাই জন্য এই ফান্ডগুলো বা এই ইন্ডেক্সটা একটু নিচের দিকে আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুনে একটা কথা, আবার দেখুন কয়েকটা স্টক নজরে পড়লো বলে বললাম, লুপিন, ইউনাইটেড স্পিরিটস, সিমেন্স, এবিবি, এই স্টকগুলোর উপরেই তো ভর করে বুলরানটা চলছিল, মনে করে দেখুন। তার জন্য এই স্টকগুলো থেকে গেছে এর মধ্যে। তাহলে সঞ্জয়, ঠিক আছে বুঝলাম, এই স্টকগুলো যেহেতু থেকে গেছে, যদি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হতো তাহলে তো এই স্টকগুলোকে রাখতো না, ঠিক সময় হয়তো বেরিয়ে যেত, তাহলে আমাদের লাভটা বেশি হতো, তাহলে অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডে আমাদের হয়তো থাকা উচিত। আমি বলবো হ্যাঁ এবং না, দুরকম অ্যান্সারই আছে। দুরকম অ্যান্সার কেন বোঝা যাবে ফান্ডের যদি আমি একটু ডিটেলস দেখি। কোয়ান্ট মোমেন্টাম ফান্ডটাকে আমি খুলেছি। দেখুন, মোমেন্টাম ফান্ড মানে কি, আমি কিছু স্টক নেব যেগুলো মোমেন্টামে চলছে, ঠিক আছে, বুল মার্কেটে সেগুলো ভালো দিচ্ছে, তারপর যেই সাইকেলটা ঘুরে যাবে, পোর্টফোলিও যতক্ষণ না রিব্যালেন্স হচ্ছে বা তেমন যদি উপরের দিকে মোমেন্টামের স্টক পাওয়া না যায়, তাহলে তো আমার ফান্ডটা আন্ডার পারফর্ম করবেই, কেন তখন উপরের দিকে যাওয়ার, উপরের দিকের মোমেন্টাম নেওয়ার মতো স্টক আর মার্কেটে নেই। ঠিক আছে, কিন্তু আবার যদি আবার বুল সাইকেলটা যখন শুরু হবে, তখন তো যে স্টকগুলো বুল রানে আবার থাকবে, তার মধ্যে পুরনো বুল সাইকেলে যে স্টকগুলো থাকে সেগুলোও কিছু কিছু থাকতে পারে, কিছু কিছু বলছি, সব নয়, আর নতুন স্টকও অ্যাড হতে পারে। কিন্তু ইন্ডেক্স ফান্ড আবার নিজেকে সেইভাবে রিব্যালেন্স করে নেবে এবং উপরের দিকে যাবে। কিন্তু আমার দুটো ক্ষেত্রে, এই যে বুল রানে থাকছে বা নিচের দিকে যাচ্ছে বা আবার উপরের দিকে যাচ্ছে, এই তিনটে সময় আমার অ্যাক্রস দ্য বোর্ড আমার মেন্টালিটিতে আছে মোমেন্টাম নিয়েই থাকবো, যেহেতু আমার ফান্ডটার নাম মোমেন্টাম। আমি ওই আমার পলিসি থেকে বেরিয়ে আসছি না। হ্যাঁ, মোমেন্টাম কোনো সময় কাজ করছে ভালো, কোনো সময় কাজ করছে না ভালো, সেটা ঠিক আছে, কিন্তু মোমেন্টাম সেই জিনিসটা কিন্তু এই ফান্ডগুলো মানছে। কেন এই এতটা কথা বলছি এবার আমি বোঝাবো। কিন্তু এই অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের সময় কি তো ফান্ড ম্যানেজারের উপর আমরা ছেড়ে দিই? সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই একটু নিজেকে আউট পারফর্ম করার সময় কিন্তু একটু মোমেন্টাম কনসেপ্ট থেকে বেরিয়েও যান। এই ব্যাপারটা একটু দেখতে হবে। আমি যদি দেখি 6 মাসে এই ফান্ডের রিটার্ন -19%, যেখানে ওইগুলো মানে আমি যে ইন্ডেক্স ফান্ডগুলো দেখালাম, প্যাসিভ ফান্ডগুলো মোমেন্টাম, সেগুলো -20, 25 এরকম মাইনাস দিয়েছে। সুতরাং তাদের থেকে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজ ফান্ড আউট পারফর্ম করেছে নিচের দিকে, কিন্তু আবার যখন উপরের দিকে মার্কেট যাবে তখন হয়তো দেখা যাবে ওই ফান্ডগুলো যেগুলো ইন্ডেক্স ফান্ড সেগুলো হয়তো বেশি রিটার্ন দিয়েছে, তাহলে হরে ধরে অ্যাভারেজে ঠিক হয়ে যাবে, এরকমও হতে পারে। কেন বলছি আমি কিন্তু এদের বিরুদ্ধে বলছি না, আমি বলবো তারপর যে পার্সোনালি কি করা উচিত। ডিটেল যদি পোর্টফোলিও অ্যানালিসিসে যান তাহলে দেখুন, প্রথম মোমেন্টাম স্টকে লেখা আছে সব থেকে বেশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আপনি বলতে পারেন যে অন্যান্য যা স্টক আছে তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সব থেকে বেশি মোমেন্টাম এই বিগত 6 মাসে ছিল, সব থেকে বেশি? একদমই নয়। আচ্ছা, নিচে আসবো, দেখুন অরবিন্দ ফার্মা, কন্টেনার কর্প, ঠিক আছে, কিছু কিছু তো ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাংক এদের আছে মোমেন্টাম, উপরের দিকের মোমেন্টামে এ বিগত 6 মাসে কি আমাদের মানে মনে হয় ইন্ডাসইন্ড ব্যাংক বুল মার্কেটও পার্টিসিপেটই তেমন করেনি। যদি ইন্ডাসইন্ড ব্যাংকের চার্টটাও আমি খুলি, এটা মান্থলি চার্ট, 1, 2, এখান থেকেও যদি দেখেন এক একটা ক্যান্ডেল মানে এক একটা মাস, যদি দেখেন 8-9 মাস বা 1 বছর ধরে ওর তো মোমেন্টাম নিচের দিকে। কি করে মোমেন্টাম ফান্ডে
ইন্ডাসইন্ড ব্যাংক স্থান পায়। দেখুন, এটা আমি বলতে যাচ্ছি না যে ইন্ডাসইন্ড ব্যাংক খারাপ টারাপ, এসব বলছি না। মানে ইন্ডাসইন্ড ব্যাংকে অনেকে ইনভেস্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। মানে যারা চান, আমি পার্সোনালি করছি না, সেটা আলাদা ব্যাপার। যারা চান, বা অনেক মিউচুয়াল ফান্ড ধরুন এলো এই নিচু স্তরে ভ্যালু দেখে, ঠিক আছে, সেগুলো তো তাদের ম্যান্ডেট তো অন্য। ধরুন কোনো ভ্যালু মিউচুয়াল ফান্ড, সে এখানে ভ্যালু দেখে ইনভেস্ট করলো, সেটা তো আলাদা ব্যাপার, কারণ তার সেই ফান্ডের ম্যান্ডেটই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং বা নর্মাল ইনভেস্টিং, আমি বুঝলাম। কিন্তু যেখানে মোমেন্টাম ফান্ড নিজেকে বলা হচ্ছে, সেইখানে কি করে ফান্ড ম্যানেজার ইন্ডাসইন্ড ব্যাংকে যায়? আমার তো এটা মানে কোনো মতেই যুক্তিটা হচ্ছে না যে বিগত 6 মাস, 8 মাস, 10 মাস বা 12 মাস বা 1 বছর ধরে দেখুন এই নিচের দিকেই তো মোমেন্টাম করছে। আমি নয় বিএসসি স্টকটা ভাবলাম, বম্বে স্টক এক্সচেঞ্জ 2024-এর প্রথম দিকে, সেকেন্ড দিকে, ইভেন সেপ্টেম্বর পর্যন্তও তো বাড়ছিল। তারপর মার্কেট ঘুরেছে, ও ঘুরেছে, মানা যেতে পারে, কিন্তু এ তো তা নয়, তাই না? বিগত 1 বছর ধরে ও আন্ডার পারফর্ম করছে বাজারকে। যাই হোক, তো সুতরাং কিভাবে যে এই স্টকগুলো নেওয়া হচ্ছে একটু প্রশ্ন তুলে দেয়। তাই জন্য বলছি, তো অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ডগুলোতে এরকম ব্যাপারগুলো থাকে যেখানে হয়তো আমরা নিজেরা যুক্তি খুঁজে পাই না। হ্যাঁ, ফান্ড ম্যানেজাররা এখানে তর্ক করবেন না যে না আপনার থেকে দাদা ফান্ড ম্যানেজার বেশি বোঝে তাই জন্যই করেছে। আই এগ্রি ফুললি, ঠিক আছে, আমার থেকে ফান্ড ম্যানেজার বেশি বোঝেন বলেই তো তারা ওই কাজটা করছেন, ভেরি গুড। কিন্তু একটা তো প্রশ্ন থেকেই যায় যে ইন্ডাসইন্ড ব্যাংক কি করে মোমেন্টাম ফান্ডের মধ্যে আসে, সেটা একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। বা রিলায়েন্স কি করে টপ মোমেন্টাম স্টক হয়ে যায়, সেটা তো মানে একটু আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। যাই হোক, তো এই ব্যাপারটা কিন্তু আছে। তাই জন্য মার্কেট সাইকেল যখন ঘুরবে, তখন এই স্টকগুলোকেই যদি ফান্ড ম্যানেজার রেখে দেয়, কিছুদিন সময় লাগে ঢুকতে বা বেরোতে, একটা ফান্ড কিন্তু এক একটা স্টক থেকে খুব ইজিলি এক্সিট করতে পারে না। তো যাই হোক, সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু আন্ডার পারফর্ম করবে, যেখানে প্যাসিভ ফান্ডগুলো কিন্তু নিজেকে খুব তাড়াতাড়ি ইন্ডেক্স অনুযায়ী চেঞ্জ করে ফেলতে পারে। এটা একটা ব্যাপার। হ্যাঁ, যদিও এখন এই মোমেন্টাম ফান্ডগুলোর AUM সাইজ খুবই কম, এন্ট্রি এক্সিট খুব ইজি, কিন্তু তাও একটা ব্যাপার থাকে যে কিভাবে এইগুলো কাজটা করছে সেটা দেখতে হবে। মানে অ্যাটলিস্ট দুটো সাইকেল না যাওয়া পর্যন্ত কিন্তু মোমেন্টাম ফান্ডগুলোকে নিয়ে বলা একটু হটকারী ডিসিশন হয়ে যাবে। মানে আমরা একটা বুল সাইকেল দেখেছি, তাতে মোমেন্টাম ফান্ড ভালো করেছে, এবার নিচের দিকে আসছে, দেখা যাক নিচের দিকে কেমন করে, তারপর আবার যে সেকেন্ড একটা বুল রান শুরু হবে, কখনো না কখনো তো হবে, সেখানে কেমন করছে, এই পুরো একটা সাইকেল, ওঠা নামা, আবার মানে ওঠা নামা আবার ওঠা, এই পুরো সাইকেলটা দেখে কিন্তু বোঝা যাবে যে কেমন পারফর্ম করছে অ্যাক্টিভ বা প্যাসিভ ফান্ডগুলো। তারপর কিন্তু আমরা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারবো। তাহলে সঞ্চয়, এখন ব্যাপারটা কি করব? এখন আমার কাছে আছে, এখন কি আমার কাছে আছে না, অ্যাজ আ ডিসক্লেমার, আমার কাছেও মোমেন্টাম ফান্ড আছে। তো আমি কি করছি, আমি নিচের দিকে আরেকটু অ্যাভারেজ করছি ইন্ডেক্স যেগুলো ফান্ডগুলো আছে, কারণ আমি জানি ইন্ডেক্সে যে স্টকগুলোকে আপনাদের সাথে বললাম, সেই স্টকগুলো থাকুক বা এর বদলে অন্য স্টক আসুক, নিশ্চয়ই রিব্যালেন্সিং হবে, অন্য স্টক আসবে। মোমেন্টাম ইনভেস্টমেন্টের প্রতি আমার বিশ্বাস আছে, এবং সেই অনুযায়ী আমি জানি আমার রিস্কটা কি। যেহেতু হাই রিস্ক হাই রিওয়ার্ড এটা জিনিস, সেহেতু রিস্কটাও যেমন বেশি থাকে, রিওয়ার্ডটাও বেশি থাকে। তবে একটা কথা বলছি, টোটাল পোর্টফোলিওর 5-10% বেশি কিন্তু এই ফান্ডগুলো, এগুলো তো থিম্যাটিক বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ফান্ড, এগুলোকে রাখা উচিত নয়। নিজের ওভারঅল পোর্টফোলিওর 5-10%, বাদ বাকি কি রাখা উচিত, একটা নর্মাল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মানে যেগুলো নর্মাল ফান্ড, নর্মাল ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড রাখতে পারেন, মাল্টি ক্যাপ ফান্ড রাখতে পারেন, মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ড রাখতে পারেন আপনার রিস্ক অনুযায়ী। কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইন্ডেক্স বা এরকম ফান্ডগুলোতে কিন্তু নিজের পোর্টফোলিওর 5-10%-এর বেশি এক্সপোজার রাখাটা ঠিক হয় না। কারণ এগুলো যখন নিচের দিকে পড়ে, অনেকটা নিচের দিকে পড়ে, আবার যখন উপরের দিকেও ওঠে, এইগুলোতেই রিকভারিটা অনেক বেশি দেখা যায়, এবং সাধারণত এরা আউট পারফর্মও করে, যেটা আমরা বুল সাইকেলে দেখে এসেছি। এখন দেখা যাক এটা কি করে। অ্যাটলিস্ট এনএসসির ওয়েবসাইটে ব্যাক টেস্টের ডেটা এই ইন্ডেক্স নিয়ে তো তাই বলছে। এবার আমি আসছি একটু মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর। তার আগে ভিডিওটাকে একটু প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও
ভিডিও এলে তার আপডেট আপনার কাছে চলে আসে। আর এই মোমেন্টাম ইনভেস্টমেন্ট এবং টোটাল অ্যাজ আ স্টক বা মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের কি মতামত, প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আরও একটা কথা বলে রাখি, এই মোমেন্টাম স্টক ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের উপর আমার কিন্তু ডিটেলড কোর্স অলরেডি এসে গেছে, প্লাস তার সাথে অপশন ট্রেডিংটাও থাকছে। সেই কোর্সে যদি কেউ এনরোল করতে চান, আমার ভিডিওর নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ক্লিক করে এনরোল করে নেবেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোনো কোর্স সংক্রান্ত প্রশ্ন থাকে বা ক্ল্যারিফিকেশন দরকার হয় এখান থেকে জেনে নেবেন। এপ্রিলের 2 তারিখ থেকে কোর্স শুরু হবে, এই মাসের এন্ড মধ্যে কিন্তু আপনারা এনরোল করে নেবেন, যেখানে মোমেন্টাম স্টক ট্রেডিং ইনভেস্টমেন্ট যা ইউজ করে আমি এন্ট্রি এক্সিট প্যারামিটারগুলো আমি কি সেট আপ ফলো করি তার সব কিছু এক্সপ্লেনেশন থাকবে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ এক্সাম্পল থাকবে। জানেন আমি নিজে একজন ট্রেডার, নিজে একজন ইনভেস্টার, সুতরাং অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদের জিনিসগুলোকে বোঝানো হবে। অনেক ভালো করে কোর্স জিনিসটা তৈরি করা হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আসি মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর। দেখুন, মোমেন্টাম স্টক মানে হচ্ছে যখন ধরুন এটা মার্কেটের, এটা আমি একটা টাইম লাইন আঁকলাম, দুটো টাইম লাইন আঁকছি, দাঁড়ান এই জায়গাটা হয়তো আমার জন্য একটু আপনাদের গার্ড হয়ে যাবে। দুটো টাইম লাইন আঁকলাম, এখানে এখানে আর এখানে, ঠিক আছে? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এ এটা বি। এখানে আমি এতে আমি ওভারঅল মার্কেটের গ্রাফ আঁকছি, ঠিক আছে? ওভারঅল মার্কেটের গ্রাফ এরকমভাবে মার্কেট উঠছে, তারপর একটা জায়গায় দাঁড়িয়ে এখন নিচের দিকে গেল। পুরো নিফটি এরকমই করছে। ওই 2024, এই জায়গাটা 2024 লিখে দিই আমি, মোটামুটি 2000, আর এটা 2025, মোটামুটি বুঝতে পারছেন 2024-এর প্রথম দিকে উঠছিল, তারপর ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ নিচের পতন শুরু হয়, এখন পতন হচ্ছে। ঠিক মোমেন্টাম স্টকের যদি প্লট আমরা করি সাধারণত কেমন হয়, এরকমভাবে যখন বুল রানে চলছে ও উঠছে, ঠিক আছে। এইবার যখন বিয়ার ফেজটা শুরু হলো তখন ও একটু কারেক্ট করলো, কিন্তু এখানে একটু দাঁড়াবার প্রবণতা দেখাচ্ছে, এরকম করছে। ইভেন ওই হাইয়ের মোমেন্ট এখানে দেখুন, নিফটি বা বাজার নিচের দিকে, ওর চার্ট কিন্তু এরকম, মানে আগের হাইয়ের প্রায় সমসাময়িক এরকম দিকে ও দাঁড়িয়ে আছে বা দাঁড়াচ্ছে। মোমেন্টাম স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এরকম হয়, ঠিক আছে? একদম এঁকে বুঝিয়ে দিলাম। প্লিজ এই জিনিসটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর একটু কমেন্ট করবেন যে হ্যাঁ দাদা, এই এ আর বি চার্টটা আমার খুব ভালো লেগেছে, এই জিনিসটা একটু ছবিও নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখুন, আশা করি তাহলে আর ভুলবেন না। এরকম কি কোনো চার্ট প্যাটার্ন হয়? হ্যাঁ, এখনই চার্ট প্যাটার্ন একটা হয়েছে, একটা স্টকের আমি উদাহরণ দিয়েও বলবো। এরকম অনেক কিছু আপনি পাবেন, অনেক স্টকই পাবেন। কিনবেন কি কিনবেন না, কি করবেন না, বাই সেল হোল্ড, সেগুলো নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে করবেন, সেগুলো তো আমি বলছি না। আমি মোমেন্টাম স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বলছি। তো এই ধরনের স্টকের উপর কিন্তু নজর রাখা যেতে পারে, যেগুলো মার্কেটের এই ডাউনফলেও কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই বি প্যাটার্নটা একটু মাথায় রাখবেন। একটা স্টকের উদাহরণ দিই, যেটা আমি আপনাদের সাথে মানে 4-5 দিন আগের আমার ভিডিওতেও বলেছি। ধরুন এসআরএফ, ঠিক আছে? এসআরএফ এর যদি আমি একটু ক্যান্ডেলটা দেখি, ধরুন হ্যাঁ ক্যান্ডেল আছে, দেখুন একটু বি এর মতন মিলছে কিনা, এই উঠেছে, আমি বিটাও রেখে দিয়েছি এখানে, বি চার্টের মতো মিলছে কিনা। এই যে এটা বুল রানে গেছে, তারপর এখনো দাঁড়িয়ে আছে এবং হাইয়ার হাই বলবো না, হাইতেই দাঁড়িয়ে আছে, যেখানে মার্কেট নিচের দিকে। একটু দেখে বলুন যে হ্যাঁ, একটু এরকম খুঁজলে কিন্তু আপনাদের হ্যাঁ পরিশ্রম করতে হবে, এটা কোনো রেডিমেড ব্যাপার নয়, একটু পরিশ্রম করতে হবে। তার মধ্যে অনেকবার স্টকে আপনি ফেলিয়ার করবেন, মানে ফেলিয়ারও হবে, হয়তো ওরকম ব্রেকআউট দিয়ে ফলস ব্রেকআউট বা ফলস ওরকম দাঁড়িয়ে আছে, মার্কেট আবার ঘুরে গেল, ও নিচে পড়ে গেল। অনেক ইনভেস্টাররা এরকমও করে, মানে আমি আপনার কেনার জন্য তো নয়, বড় কেউ এফআইআই ডিআইআইরা কিনেছে বলেও হয়তো দাঁড়িয়ে আছে। এইবার তারা যখন দেখলো মার্কেটের অন্য জায়গায় ভ্যালু তৈরি হয়ে গেছে, সেই জায়গায় বেশি রিটার্ন পাবো, এখান থেকে বেরিয়ে হয়তো সেখানে চলে গেল, এরকমও হয়। তাই জন্যই তো প্রপার নিয়মকানুন মেনে একটু স্টপ লস রেখে কাজগুলো করতে হবে, যেগুলো আমি আমার কোর্সে ডিটেলস আরও শেখাবো। তো সেই জিনিসগুলো কিন্তু একটা মনে রাখতে হবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর এই এক্সাম্পলটা এবং এ আর বি দিয়ে যেটা বোঝালাম, সেটা যদি একটু ভালো লাগে, মনে ধরে, তাহলে প্লিজ একটু কমেন্ট করে সেটা জানাবেন।
যাই হোক, এই ছিল পুরো ব্যাপারটা। আর আর মোমেন্টাম স্টক ইনভেস্টিং কি খারাপ? না, যারা মোমেন্টাম স্টক ইনভেস্টিং করতে পারেন তাদের জন্য ঠিক আছে, ঠিক আছে, তাছাড়া নয়। যেমন আমি পার্সোনালি মোমেন্টাম স্টক ট্রেডিং, স্টক ইনভেস্টমেন্ট করি, সেখানে এক্সিট ব্যাপারটাও থাকে, মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং ব্যাপারটাও থাকে কিন্তু, হ্যাঁ, ওটা টাইমিং দ্য মার্কেট নয়, ওটা পোর্টফোলিও রিব্যালেন্সিং, যখন সেগুলো মোমেন্টাম হারাচ্ছে আমি বেরিয়ে যাব, এক্সেট্রা এক্সেট্রা, এই ব্যাপারগুলো আমার সাথে থাকে। একটা লজিক মেনে আমি যে কাজগুলো করি সেগুলো আমার অলরেডি ওই কোর্সে আছে, একটু পারলে একটু চেক আউট করে নেবেন। কিন্তু আমি বলছি এই আহ, এবং আমি এই কথা বলছি না যে মোমেন্টাম স্টক ইনভেস্টিং বা স্টক ট্রেডিংটাই সব কিছু, একদমই নয়। কেউ কেউ ধরুন ভ্যালু ইনভেস্টিং এর দিকে ঝোঁক দেন, কেউ কেউ ভ্যালু ট্রেডিং করেন, ভ্যালু ইনভেস্টমেন্ট করেন, একদম ঠিক আছেন। বা কোনো কোনো পোর্টফোলিও হয়তো ভ্যালু স্টকও আছে, কিছু কিছু মোমেন্টাম স্টকও আছে, সেটাও হয়ে হয় ভালো, একটা মিক্স অফ পোর্টফোলিও, সেটাও করা যায়। মধ্যে কথা হলো আপনি কোনটাকে ভালো বোঝেন বা আপনি কোনটাকে নিয়ে কমফোর্টেবল, সেই ধরনের পোর্টফোলিও নিজের কিন্তু তৈরি করা উচিত। ঠিক আছে, আমি মোমেন্টাম নিয়ে কমফোর্টেবল, তাই জন্য আমি মোমেন্টামে আছি। আমি ভ্যালু ইনভেস্টিংয়ে বিশেষ অত মনোযোগ দিই না, তাই জন্য আমি মোমেন্টামে থাকতে চাই, তাই জন্য আমি মোমেন্টাম ইনভেস্টার প্রিডমিনেন্টলি। হ্যাঁ, তবে ভ্যালু যে একটা দুটো নেব না তা নয়, কিন্তু প্রিডমিনেন্টলি আই এম আ মোমেন্টাম ট্রেডার বা মোমেন্টাম স্টক ইনভেস্টার। ঠিক আছে, এই কথা। এবার আপনি নিজে কেমন ধরনের ট্রেডার, ইনভেস্টার, সেটা একটু আইডেন্টিফাই করে কাজ করুন, মিক্স অফ ব্যাপারও রাখতে পারেন। এই হচ্ছে মধ্যে কথা। মেন হচ্ছে আমরা শেয়ার মার্কেটে আছি, শেয়ার মার্কেট যাতে আমাদের কাছ থেকে লং টার্মে আমরা যাতে অল্প অল্প করে পয়সা তৈরি করতে পারি, সেটা আমাদের প্রধান উদ্দেশ্য হবে। নাকি মার্কেটকে আমি রেগুলারলি স্যালারি থেকে পয়সা দেবো তা নয়, রেগুলারলি মার্কেট থেকে পয়সা নেব মোটামুটি, সেইটা আমরা একটু লং টার্মে বা মিডিয়াম টার্মে আশা রাখতে পারি। যাই হোক, ভালো থাকবেন। আমার উপস্থাপনাটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।